ইতিহাস কথা বলছে। কি অবস্থা দেখো, বাপরে, এত সুন্দর বিল্ডিং ভেঙে নষ্ট হয়ে গেছে এবং সেই সাথে দলিল দস্তাবেজ যেগুলো আছে সেগুলো এখানে ভরা আছে। আমি এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি যে জায়গাটা আগে তোমরা কখনো দেখোনি। দেখা তো দূরের কথা, এসব জিনিসের তোমরা নাম পর্যন্ত শোনোনি। তা বন্ধুরা, এই প্রাসাদটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর সব জিনিস। এই যে গেটটা দেখছো তোমরা পিছনে, গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। দুদিকে থাকার হোটেল আছে, একটা হচ্ছে ডায়মন্ড হোটেল আর একটা হচ্ছে তারা হোটেল, ঠিক সামনে দিয়ে গলিটা। বিহার এবং উড়িষ্যার রাজধানী যেটা ঢাকায় ছিল, ঢাকা থেকে মুর্শিদাবাদে আসার পরে এখানকার রাজা বাদশারা ছিলেন কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো। তা আমি ঠিক এই প্রাসাদের সামনে চলে এসেছি আর কি। দেখো, খুব একটা পুরনো না এই প্রাসাদটা, তা হলো বেশ কয়েকশো বছরের পুরনো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো লালবাগে আসো, এসে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ এগুলো দেখে চলে যাও, কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো তোমরা দেখো না, তোমরা জানো না, ইতিহাস বই এর সম্পর্কে সেরকম কোনো উল্লেখ নেই। দেখো, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। সিঁড়িটা দেখো, বুঝছো, এইভাবে উপরে উঠতে হবে। বন্ধুরা, প্রাসাদটা তোমাদেরকে দেখিয়ে দিই। মুর্শিদ কুলি খাঁর দ্বারা নির্মিত এই প্রাসাদ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিতকরণের পর তারা এই প্রাসাদটি তৈরি করে বেশ কিছুদিন ছিলেন। আরগুলো দেখো, জরাজীর্ণ অবস্থা, সরকার থেকে রক্ষণাবেক্ষণের অভাব আছে। হ্যাঁ, দেখো কি অবস্থা দেখো। বন্ধুরা, এই প্রাসাদটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিহার এবং উড়িষ্যার রাজধানী যেটা ঢাকায় ছিল, ঢাকা থেকে মুর্শিদাবাদে আসার পরে এখানকার রাজা বাদশারা ছিলেন কোথায় সেটাই তোমাদেরকে দেখাবো। তা আমি ঠিক এই প্রাসাদের সামনে চলে এসেছি আর কি। দেখো, খুব একটা পুরনো না এই প্রাসাদটা, তা হলো বেশ কয়েকশো বছরের পুরনো, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা তো লালবাগে আসো, এসে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ এগুলো দেখে চলে যাও, কিন্তু এমন অনেক জায়গা আছে যেগুলো তোমরা দেখো না, তোমরা জানো না, ইতিহাস বই এর সম্পর্কে সেরকম কোনো উল্লেখ নেই। দেখো, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। কালের অবস্থার সাথে সাথে আস্তে আস্তে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। আমি এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে এসেছি যে জায়গাটা আগে তোমরা কখনো দেখোনি। তোমরা লালবাগে আসলে আগে হাজারদুয়ারি, কাটরা মসজিদ, কাঠগোলা বাগান এগুলো দেখে চলে যাও, কিন্তু আরও অনেক কিছু দেখার জিনিস আছে আমাদের এই মুর্শিদাবাদে। দেখা তো দূরের কথা, এসব জিনিসের তোমরা নাম পর্যন্ত শোনোনি। তা সেটাই দেখাবো বলে আমি আজকে তোমাদেরকে এই লালবাগে নিয়ে এলাম। অনেক দিন পরে আবার এই চ্যানেলে একটা আমি ভিডিও দিচ্ছি, দেখো কেমন লাগে তোমাদের ভিডিওটা দেখে। ইতিহাস কথা বলছে। কি সুন্দর জায়গাগুলো দেখো বন্ধুরা। সিঁড়িটা দেখো, দেখেছো, এইভাবে উপরে উঠতে হবে। বন্ধুরা, প্রাসাদটা তোমাদেরকে দেখিয়ে দিই। মুর্শিদ কুলি খাঁর দ্বারা নির্মিত এই প্রাসাদ ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিতকরণের পর তারা এই প্রাসাদটি তৈরি করে বেশ কিছুদিন ছিলেন। ঘরগুলো দেখো, জরাজীর্ণ অবস্থা, সরকার থেকে রক্ষণাবেক্ষণের অভাব আছে। কি অবস্থা দেখো, ভগ্নপ্রায় দশা। দেখো বন্ধুরা, প্রাসাদের বর্তমান চিত্রটা দেখো, চারিদিকের পরিবেশটা দেখে নাও। কত পুরনো এই স্থাপত্য শিল্পটা সেটা তোমরা একবার দেখে নাও। তোমরা তো এই মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানীটা মুর্শিদাবাদে নিয়ে আসার পরে এই চেহেল সেতুর প্রাসাদটা নির্মাণ করেন। তাই সেই প্রাসাদের মধ্যে আমি এখন এসে দাঁড়িয়েছি। ভগ্নপ্রায় এই প্রাসাদের যে বর্তমান রূপটা সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা তো লালবাগ আসলে হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, কাটরা মসজিদ ইত্যাদি 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 দেখে চলে যাও, কিন্তু এমন অনেক মুর্শিদাবাদের জায়গা আছে যেগুলো তোমরা নামও শোনোনি এবং ইতিহাস বইয়েও সেগুলো সম্পর্কে খুব একটা উল্লেখ করা হয়নি। তা সেইটা দেখাবার জন্যই আমি আজকে এখানে চলে এসেছি। তা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই লালবাগে যেহেতু আমার একটা কাজ ছিল, তা সেই কাজটাও আমার করা হলো এবং সেই সাথে তোমাদেরকে ভাবলাম এই প্যালেসটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে তোমরা যারা আবার মুর্শিদাবাদে থাকো বা বাইরে থেকে যারা আসবে মুর্শিদাবাদ দর্শনে, এই স্থানগুলো একটু অবশ্যই দর্শন করলো। এগুলির অবস্থা খুবই জরাজীর্ণ, সরকার থেকে এগুলোর কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না। তা আমি ভাবলাম এই ভিডিওটা করে তোমাদেরকে একটু দেখাই একটা নতুন জায়গা। দেখো প্রাসাদটা দেখো, 40টি দরজা তোমরা এখানে দেখতে পাবে।
কি জরাজীর্ণ অবস্থা দেখো, দেখেছো কত পুরনো বিল্ডিং। পুরনো বিল্ডিং হলো খুব পুরনো না। দেখো এখানকার গম্বুজগুলো তোমাদেরকে এক একটা দেখাচ্ছি। দেখো আর্চগুলো দেখো সব খোসা খোসা পড়ছে। এটা কিন্তু বাংলা ইটের কাজ না, চারিদিকে ঘন জঙ্গলে ভর্তি বন্ধুরা। দেখো কি পরিস্থিতি, শুধু জঙ্গল আর জঙ্গল। দেখো চারিদিকটা দেখো কি জঙ্গল, দেখো ঠিক মাঝখানে আমি চলে এসেছি জঙ্গলের। ইতিহাস কথা বলছে। কি সুন্দর জায়গাগুলো দেখো বন্ধুরা। বলে রাখি যে এক একটা মহল বা ঘরে না বেগমরা থাকতো আর কি। হ্যাঁ, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে এটাই জানা যায় আর কি। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে চলে আসার পরে এই মহলটাই প্রথম নির্মাণ করেন। হ্যাঁ, তা সেইটাই তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। তোমরা অনেকেই দেখো নি আর কি। কি জরাজীর্ণ দশা দেখো বিল্ডিংগুলোর। দেখো এখানে একটা সিঁড়ি মানে বিল্ডিং ছিল আর কি, ভেঙে গেছে বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছ যে বিল্ডিংটা, দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাই। বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন আমাদের এই দেশের কানায় কানায় ছড়িয়ে ছিটিয়ে আছে। মুর্শিদাবাদও তার মধ্যে একটা অন্যতম। এখানে অনেক কিছু দেখার জায়গা আছে। যা মিঠু 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 মিঠু। তারাও সিঁড়ি। যে মহলটা আপনারা দেখছেন এটা মতি মহল। আচ্ছা, আর পাশে একটা দেখাচ্ছি আপনাদেরকে, ওটা সোনা মহল আর কি। এই মতি মহলটা একটু মুন্নি বেগমের জন্য তৈরি করা হয়েছিল, মুর্শিদ কুলি খাঁ তৈরি করেছিলেন। আপনাদেরকে দেখাচ্ছি এবার সোনা মহলটা। মতি মহলের ঠিক পাশেই আছে সোনা মহল। দেখো বন্ধুরা কি অবস্থা, পুরনো বিল্ডিং দেখেছো। এটা কিন্তু বাংলা ইটের কাজ না, গম্বুজ একবারে দেখতে পাচ্ছ কি অবস্থা। কি সুন্দর জায়গাটা গো, আমি জানতে পারলাম কালকে। ম্যাডাম এবারে জরাজীর্ণ দশা, ভেঙে চুরে শেষ। বাড়িতে এসে এই সমস্ত জিনিসগুলো দেখা যাবে, মেন সেই ছবিগুলো এখানে দেওয়া আছে আর কি। কুলি খাঁ ঢাকা থেকে স্থানান্তরিত করার পর তার রাজধানীটাকে যে প্রাসাদটায় ছিলেন সেই প্রাসাদটাই তোমাদেরকে দেখাবো। এবার আমি গেটের এই যে গেটটা দেখছো তোমরা পিছনে, গেট দিয়ে আমাদেরকে ঢুকতে হবে। দুদিকে থাকার হোটেল আছে, একটা হচ্ছে ডায়মন্ড হোটেল আর একটা হচ্ছে তারা হোটেল। ঠিক সামনে দিয়ে গলিটা, হাজারদুয়ারি থেকে 5 মিনিট। হ্যাঁ, তোমাদেরকে বলে দিলাম এই জায়গাটা আসার রাস্তা। তোমাদেরকে একটু বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি, কেননা ভেতরে বিশাল জঙ্গলে ভর্তি আর ভাঙা ভাঙা। আমি খুব একটা ভেতরে ঢুকতে পারলাম না, মানে ভাঙা মাঝখান দিয়ে ফাটা, তার জন্য আর কি অতটা ভেতরে আমি ঢুকতে পারলাম না। তো তোমাদেরকে দাঁড়াও আর এই সাইডটা দেখে নাও। মানে এই পোর্শনটা পুরো ভাঙা আর কি, ভেতর দিকটাতে আমি যেতে পারলাম না, কিছুটা গিয়ে চলে আসতে হলো। এবার চলো তোমাদেরকে আর একটা জায়গা দেখাচ্ছি। আচ্ছা এই দেখো আমি সোনা মহলের কাছে চলে এসেছি। কি ভগ্নপ্রায় দশা সেটা দেখো, যাচ্ছে তাই পরিস্থিতি। সরকার থেকে একটু দেখেও না, দেখা দরকার আছে। এই দেখো এবারে ভেঙে চুরে শেষ। এখানে তারা হোটেল আছে, থাকা খাওয়ার সুব্যবস্থা। এটা হচ্ছে হোটেল রায়মন্ড, ঠিক ওই গেটের সামনেই। তোমাদেরকে ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও। কথাবার্তা বলে যারা লালবাগ ঘুরতে আসে এখানে এসে থেকো, কথাবার্তা বললে তোমাদের কাজে লাগবে। হোটেল সেবা অনেক কটা হোটেল আছে, হোটেলের ফোন নাম্বার। আমার বাড়িটা তোমাদেরকে দেখালাম, ওর ঠিক পাশেই অবস্থিত ওয়াসিফ মঞ্জিল। চারদিকে সুন্দর পার্ক করা আছে, মঞ্জিলটা এখন খোলা আছে। দেখো বন্ধুরা এটা হচ্ছে বহু আকাঙ্ক্ষিত সেই ওয়াসিফ মঞ্জিল, ওয়াসিফ আলী মির্জার তৈরি করা এই প্রাসাদ, বিশাল প্রাসাদ। এই দেখো ওয়াসিফ মঞ্জিল প্যালেস। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, একবারে ভালো করে দর্শন করো আর কি জায়গাটা। এই দেখো কত সুন্দর জায়গাটা, একবার দেখো। ওয়াসিফ আলী মির্জার তৈরি করা ওয়াসিফ মঞ্জিল, ওর ভেতরে আমি এখন চলে এসেছি। 10 টাকা দিয়ে আমি টিকিট কেটে নিলাম। এবার আমি ওয়াসিফ মঞ্জিলের ভিতরে ঢুকে গিয়েছি এবং ভিতরে গ্যালারিটা তোমাদেরকে দেখাবো, আর যা যা আছে পুরোটাই দেখাবো। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। চলো এই সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই। এই যে ছবিটা তোমাদেরকে দেখালাম, বেলজিয়াম কাঁচের
বড় একটা আয়না বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর আয়নাটা দেখো। বেগমদের ব্যবহৃত পালকি, কত সুন্দর কাজ করা আছে দেখো। আমি এখন ওয়াসিফ মঞ্জিলের ভিতরে ঢুকে পড়েছি, ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায় জিনিসগুলো। দুদিকে দুটো আয়না আছে, এখানে ঢুকেই তোমাদের চোখে পড়বে। ওয়াসিফ মঞ্জিল, ওয়াসিফ আলী মির্জার তৈরি করা এই মঞ্জিলের ভেতরে আমি ঢুকে পড়েছি। চারিদিকটা তোমাদেরকে এবার দেখাবো, কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল, সেইগুলো একবার তোমরা দেখো। কতদিন আগেকার বিল্ডিংটার কাজ দেখো আসছে, আর কত সুন্দর লাগছে দেখো। চারিদিকটা দেখে নাও বন্ধুরা। সূর্যি মামা জোরে উকি দিচ্ছে তো, তার জন্যে ভালো আর কি ছবিটা আসছে না। কত সুন্দর একটা খাট, ওয়াসিফ আলী মির্জার ব্যবহৃত যে খাট আর কি, পালং বলে, কত সুন্দর দেখো পালং। কাজগুলো দেখো কি অপূর্ব কাজ, সব সেগুন কাঠের আর কি খাটগুলো বা ফার্নিচারগুলো। দেখেছো কত কাজ করা আছে, অসাধারণ অসাধারণ কাজ। চলো তোমাদেরকে আরও অনেক জিনিস আছে, এদের বন্ধ হয়ে যাবে, আমি দেরি করে এসেছি আর কি, আমার একটা কাজ ছিল, ওই কাজটা করে তারপরে এসেছি। এই দেখো বাবা, এখানেও তো অনেক জিনিস। বাহ, এই ঘরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। একটা টেবিল আছে এখানে বসার, রং টং করেছে আবার, বুঝলে তো, তার জন্য একবারে চকচক করছে। এত সুন্দর সব জিনিস, সব শাল সেগুন কাঠ দ্বারা নির্মিত, অপূর্ব কারুকার্য বিশিষ্ট। সিলিংয়ে কত সুন্দর সুন্দর সমস্ত কাজ। আমার মনে হয় যে রং টং করেছে, পালিশ টালিশ করেছে ফার্নিচারগুলোতে, নাহলে এত চকচক করছে। আগেকার দিনের ফার্নিচারগুলো কি এরকম চকচকই করতো। এ দেখো হাতির পিঠে ব্যবহৃত যে হাউদা বলে এইটা আর কি, হাতির পিঠে চাপিয়ে বসে লোক যেত। দেখেছো কত সুন্দর। আমি আজকে চলে এলাম, আমার সুযোগ হলো এখানে আসার, যেহেতু একটা কাজ পড়ে গেছিলো, ঢুকে গিয়েছি। এবার এখানকার জিনিসগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি। লাস্টে একটা খুব সুন্দর জিনিস দেখাবো, স্কিপ করো না, তার আগেও দেখাতে পারি। চিঠিপত্রগুলো সব উর্দু ভাষায় লেখা আছে গ্যালারির ভেতরে, এগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই তখনকার সোনার রূপো দ্বারা তৈরি করা হাতির পোশাক, দেখেছো, রৌপ্য দ্বারা চিকন কাজের হাতির পোশাক, রৌপ্য সোনা জয়ী সমন্বিত হাতি ঘোড়ার পোশাক। কত সুন্দর লাগছে সেটা শুধু একবার দেখো। এগুলোকে তোমরা একটু দেখে নাও, সেই সময় ব্যবহৃত অস্ত্রশস্ত্র, এই সমস্ত অস্ত্রশস্ত্রগুলো সেরকম সেই সময় ব্যবহার করা হতো। তরোয়াল আছে, তারপরে আরও অন্যান্য ছোড়া ফোড়া সব আছে, ঘন্টা। এ দেখো এগুলো সব আমি অত নাম জানি না, এগুলো তোমাদেরকে দেখালাম। ব্যবহৃত কত ধরনের সমস্ত আসবাবপত্র। এখানে নবাবের ব্যবহৃত বিভিন্ন আইনের বই এবং নবাবের দলিলগুলো আছে সেই সময়কার। এই ওয়াসিফ আলী মির্জার ব্যবহৃত আইনের বইগুলো অর্থাৎ গ্রন্থগুলো, এবং সেই সাথে দলিল দস্তাবেজ যেগুলো আছে সেগুলো এখানে ভরা আছে এর মধ্যে। এগুলো পারিবারিক দিকটা, ওইদিকে দেখো সব পারিবারিক জিনিসগুলো। বেলজিয়াম কাঁচের ড্রেসিং টেবিল, সেই সময়কার, কোনো জিনিসে হাত দেওয়া যাবে না। নাকড়া, এগুলো বলে নাকড়া, এগুলো কী কাজে লাগে আমি বলতে পারবো না, আমার জানা নেই। নাকড়াগুলোকে তোমাদের একটু মনে হয় যুদ্ধের কাজে ব্যবহার হয় নাকড়া, এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। হাত দেওয়া যাবে না কোনো জিনিসে। ওয়াসিফ আলী মির্জা, নবাব ওয়াসিফ আলী মির্জার প্রাসাদের ভেতরে আমি এখন এসে উপস্থিত হয়েছি। আপনাদেরকে ঘুরে ঘুরে প্রাসাদের চারিধারটা আমি দেখাবো, সেই সাথে ভিতরের পোর্শনটাও। নবাব ওয়াসিফ আলী মির্জা 1874 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় 23শে অক্টোবর
1959। তারই প্রাসাদের ভেতরে আমি আর কি চলে এসে আপনাদেরকে গোটা প্রাসাদটাকে দর্শন করাচ্ছি। চলুন দেখুন, আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন, ভিডিওর মধ্যে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দিবেন। দেখো ওয়াসিফ আলী মির্জা ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখন নবাব ওয়াসিফ আলী মির্জাকে। অসম্ভব সুন্দর সব কারুকার্য দেয়ালের গায়ে, আর সিলিংগুলোতে দেখো তোমরা কত সুন্দর সুন্দর কাজ। আমার মনে হয় নতুন করে আবার রং টং করা হয়েছে, অসাধারণ লাগছে। দেখেছো কত সুন্দর নকশা করে সব কাজ করা আছে, চকচক করছে একবারে দেয়ালগুলো। আমাদেরকে এবার বাহির হতে হবে। প্লাসে দোতলায় গ্যালারি, নিউ প্যালেস বা ওয়াসিম মঞ্জিল নবাব বাহাদুরের বাসস্থান এবং মুর্শিদাবাদের অবস্থানকালে তার এই প্রাসাদেই তারা বাস করতেন। পেছনে ছিল বেগমদের থাকার মহল আর কি, চমলমহল, সোনামহল, বালখালা এই প্রাসাদের। মর্মর প্রস্তর নির্মিত সোপান শ্রেণী অতুলনীয়, যদিও হাজারদুয়ারির দরবার কক্ষের সঙ্গে তুলনা করা যায় না, তবুও এগুলো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে। আসবাবপত্র হিসাবে রক্ষিত আছে নবাব বাহাদুরের ব্যবহৃত খাট, মির্জাফরের জায়া, মুমুনে বেগমের নামাঙ্কিত হাড়ি ও অন্যান্য বাসনপত্র এবং বিশাল বিশাল দুষ্প্রাপ্য আয়না এবং চিঠি এবং সেই সাথে দলিল। এই প্রাসাদটি ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেস এই উভয় নামেই বর্তমান আকারে এই প্রাসাদের নির্মাণ কার্য 1904 সালে সম্পন্ন হয়। তখন হইতেই ইহা নবাব বাহাদুরের বাসগৃহ হিসাবে ব্যবহৃত হইতেছিল। তাহার আগে ওয়াসিম মঞ্জিলের পেছন দিকে বেশ কিছু সাদৃশ্য গৃহ নির্মাণ করিয়া নবাব নাজিমের পরিবার বর্গবাস করতেন। নবাব সিরাজদৌল্লা গঙ্গার পশ্চিম তীরে মনসুর মঞ্জিলে বাস করিতেন। তাহার মৃত্যুর পর নবাবী প্রাপ্ত হইয়া মির্জাফর তাহার বড় শালক নবাব আলীবর্দীর নির্মিত জাফরাগঞ্জ প্রাসাদেই বাস করিতে থাকেন। তাহার তৃতীয় পুত্র সৈফুদ্দৌল্লাহ 1700 থেকে 1770 সময় পর্যন্ত জাফরাগঞ্জ প্রাসাদেই রাজপ্রাসাদ হিসাবে বাস করতেন। সৈফুদ্দৌলাহের আমলে এই প্রাসাদের মূল অংশ গঙ্গা গর্ভে বিলীন হয়ে যায়। পরবর্তীকালে নবাব মোবারকউদ্দৌলা প্রথমে ঘসেটি বেগমের আত্মীয় দিলওয়ার জংয়ের নিষাদবাগ প্রাসাদে বসবাস করতে থাকেন। মোবারক মঞ্জিল অর্থাৎ বর্তমান হুমায়ুন মঞ্জিল বাগানের দক্ষিণ অংশ প্রাসাদের চলিয়া যান। তাহার পর নবাব হন বাবর আলী। আজকে চলে এসেছিলাম যে মুর্শিদাবাদের রাজধানীটা যখন স্থানান্তরিত হয়ে চলে এলো ঢাকা থেকে, তখন এই নবাবরা কোথায় এসেছিলেন তা সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম। এবং ওখান থেকে ঠিক কিছুটা এগিয়ে আসলে আমরা দেখতে পাবো ওয়াসিফ মঞ্জিল, যেটা ওয়াসিফ আলী মির্জা আর কি নির্মাণ করেছিলেন। দেখো কত সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে। বাবর আলী কীভাবে নবাব হলেন সেটা তোমাদেরকে জানালাম। এবার দেখো একটু ঘুরে ঘুরে দেখায়। এই বিল্ডিংগুলো আগে নির্মাণ করা হয়, এখানে ওনারা থাকতেন বেগমরা আর কি। তারপরে এই নতুন বিল্ডিংটা নির্মাণ হয়। কত সুন্দর চারিধারটা দেখো। ওয়াসিম মঞ্জিল তোমাদেরকে দেখাচ্ছি। ছিল গোডাউন, নবাবের বিভিন্ন জিনিসপত্র থাকতো সেই সময়ের। কত পুরনো পুরনো দেখো লোহার চাকা। বন্ধুরা এগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেই সময়কার। আমি এখন ওয়াসিফ মঞ্জিলের ভেতরে অবস্থান করছি। আমার আজকে তোমাদেরকে দেখাবার যে জায়গাটা ছিল, যে নবাবরা এসে প্রথম কোথায় ছিলেন সেই প্যালেসটা তোমাদেরকে দেখিয়েছি। সেখান থেকে আমি চলে এলাম ওয়াসিফ মঞ্জিলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই সেই হিসাবে আর কি। যেহেতু আমি একটা কাজে এখানে এসেছিলাম। দেখেছো কত সুন্দর চারিধারটা, একবার দেখে নাও। একবার দেখো আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটা ফোয়ারা, কত সুন্দর জায়গা। এইখানে কামান আছে দুদিকে দুটো, ওইদিকে আছে একটা, ওইদিকে আছে আর একটা। এই দেখো বন্ধুরা, দুদিকে দুটো কামান। আস্তে আস্তে দেখো, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অসাধারণ লাগছে। সিংহ, মিডিলেরটা মনে হয় সরস্বতী। এই দেখো কত সুন্দর লাগছে ফোয়ারাটা। অসাধারণ সব গোলাপের গাছ। দেখো ফোয়ারা। এবার জেটি ঘাটটা তোমরা একটু দেখে নাও। যেটি ওয়াসিফ মঞ্জিল থেকে বেরিয়েছি ডান দিকে আর কি, জেটি ঘাট। দেখেন কত সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা। জেটি ঘাটটা দেখো, অসাধারণ অসাধারণ। আচ্ছা এই ম্যাপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দাঁড়িয়ে আছে লঞ্চগুলো, এখানে প্রবেশ নিষেধ। হ্যাঁ, জোন লালবাগ। দেখো কি অসাধারণ জায়গা।
এই যে ওয়াসিম মঞ্জিল, মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফ থেকে সবাইকে স্বাগত। ঐতিহাস প্রসিদ্ধ নবাবী আমলের স্থাপত্য, ভাস্কর্য শিল্প এবং নবাবের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম আমরা এখানে আসলে সহজে দেখতে পাবো। ওয়াসিম মঞ্জিল, যেটা নবাব ওয়াসিফ আলী মির্জা তৈরি করেন। পশ্চিমবঙ্গ সরকার বিচার বিভাগ ও পর্যটন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত ওয়াসিম মঞ্জিল। দেখো কত সুন্দর জায়গাটা। ওয়াসিম মঞ্জিল থেকে ঠিক সোজাসুজি যে জেটি ঘাটটা ছিল, ওখানে দুটো জেটি দাঁড়িয়ে আছে, ওখানে প্রবেশ নিষেধ, তা তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, চলো। দাঁড়িয়ে আছে লঞ্চগুলো, এখানে প্রবেশ নিষেধ। হ্যাঁ, মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে তার রাজধানীটা যখন মুর্শিদাবাদে নিয়ে চলে আসলেন, সেই সময় তারা একটা বিল্ডিং করে আর কি ওই ওয়াসিম মঞ্জিলের ঠিক পাশেই ছিলেন। সেটা তোমাদেরকে দেখানোর পরে আমি ওয়াসিম মঞ্জিলটা এবং সেই সাথে জেঠিঘাটটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, এবং সেই সাথে দেখালাম এখানে আর দেখার কী কী জিনিস আছে। আমি আস্তে আস্তে তোমাদেরকে যতটা পারবো আমার ভিডিওতে দেখাবার চেষ্টা করব। দেখো আমার ভিডিওগুলো। ওয়ালাহজা 1820 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ দরওয়াজাটি নির্মাণ করেন। এই দরওয়াজার ভেতরে নবাবদের বিভিন্ন নাচ, গান ইত্যাদি পরিচালনা করা হতো। বিভিন্ন হাতির দল খুব সহজেই পিঠে বিভিন্ন জিনিস নিয়ে এই ভেতর দিয়ে আর কি যাতায়াত করতে পারতো। তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। কথা তোমাদেরকে বলে রাখি, এই গেটের ভিতর দিয়ে বিভিন্ন হাতিরা বিভিন্ন হাওদা নিয়ে যাতায়াত করতো আর কি। খুব উঁচু, দেখো প্রাচীরটা। ওয়ালাহজা 1820 থেকে 21 খ্রিস্টাব্দের মধ্যে এই দক্ষিণ দরওয়াজাটা নির্মাণ করেন। এখানে গান, বাজনা ইত্যাদি পরিচালনা করা হতো। অর্থাৎ এই গেটটাতে বলছে নওয়াবাদ খানা বসতো, এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এটা কিন্তু সুজা খানের দ্বারা নির্মিত না। হ্যাঁ, এটা আজকে চলে এসেছিলাম যে মুর্শিদাবাদের রাজধানীটা যখন স্থানান্তরিত হয়ে চলে এলো ঢাকা থেকে, তখন এই নবাবরা কোথায় এসেছিলেন তা সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম। এবং ওখান থেকে ঠিক কিছুটা এগিয়ে আসলে আমরা দেখতে পাবো ওয়াসিম মঞ্জিল, যেটা ওয়াসিফ আলী মির্জা আর কি নির্মাণ করেছিলেন। তা সেই প্রাসাদটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম ভেতরে ঢুকে। হ্যাঁ, তা তোমরা কিভাবে আসবে সেটাও বলেছি, যে তোমরা বহরমপুর থেকে যারা আসছো তারা লালবাগের বাস স্ট্যান্ডে নেমে হাজারদুয়ারি আসবে। ওর সামনেই দেখবে নবাবরা আগে যেখানে ছিলেন সেই জায়গাটা আর কি, সেখানে দুটো হোটেল আছে। সেই হোটেলের বিবরণটা আমি করেছি। তার ঠিক পাশ দিয়ে গেটটা ঢুকে গিয়েছে, আর তার থেকে কিছুটা এগিয়ে এসে এই ওয়াসিম মঞ্জিল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে যা যা আসবাবপত্র ছিল, যেগুলো যেগুলো দেখাবার দরকার সেগুলো তোমাদেরকে আমি যতটা পারলাম দেখালাম। 10 টাকা করে টিকিট লাগলো। বিকেল 5টা অবধি টাইম। শুক্রবার বন্ধ থাকে এই সমস্ত জায়গাগুলো, যেহেতু নামাজের দিন আছে। লালবাগ বন্ধ গোটাটাই, শুক্রবারে আসতে পারা যাবে না। আমি এসেছিলাম একটা কাজে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা? অনেক দিন পরে এই চ্যানেলে একটা ভিডিও দিচ্ছি। বন্ধুরা একটু সাথে থেকো, একটু সাপোর্ট করো। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে এগিয়ে দিও। নেক্সট দিন এরকম টাইপের একটা ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি এবার এই চ্যানেলের মধ্যে আসছি।